দর্শকেরা একের পর এক টেলিফোন করতে শুরু করেছেন। দর্শকদের মতামত আমি নেব। এই মুহূর্তে চন্দন কর্মকার রয়েছেন হাওড়া থেকে। চন্দনবাবু, অনেক অনেক স্বাগত আপনাকে। আমি ময়ূক বলছি, আপনার মতামত সংক্ষিপ্তভাবে বলুন। নমস্কার স্যার, আমি আপনাদের আট বাংলার আর কি, আমাদের সবারই আট বাংলা। আমি নিয়মিত আমার যা ব্যক্তিগত মতামত, এই যে বিচারটা যে হলো, এটা প্রহসন ছাড়া কিচ্ছু নয়। প্রথমে আরজিকর হসপিটাল যে ভাঙচুর করা হলো, কি কারণ থাকতে পারে? কোর্ট যখন সিবিআই কে যখন নির্দেশ দিয়ে দিয়েছে তদন্ত করার জন্য, তাহলে কি কারণ থাকতে পারে যে তার পরে আরজিকর হসপিটাল সমস্ত আসল জায়গাগুলো করলো এবং পুলিশ সমস্ত দাঁড়িয়ে সমস্ত মানে এগুলো নাটক এটা আমরা একটা মানে মানবিক আদালত বলে একটা আদালত আছে, সমস্ত বাংলার মানুষ সবাই জানে এইটা কি হয়েছে। এটা মানে হ্যাঁ, মানে চন্দনবাবু, আপনি জবাব চাই বাংলা পরিবারের সাথে দেখতে থাকুন। ময়ূক আরেকজন দর্শক আছে, তার সাথে একটু কথা বলুক। তপন মণ্ডল এই মুহূর্তে রয়েছেন নেজাট সন্দেশখালী থেকে। তপনবাবু, অনেক স্বাগত। ময়ূক বলছি, বলুন আপনার বক্তব্য। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার দাদা। আমি বলছি যে তাহলে কি দুটো এদিকে সিবিআই কি সম্পূর্ণরূপে ফেল করলো? কোনো তথ্যই তাদের কাছে হাতে গেল না। যেগুলো পেয়েছিল আমরা ভেবেছিলাম একটা কিছু বড় রকমের শাস্তি হবে, কিন্তু মনে হচ্ছে যে না, এখন মনে হচ্ছে সিবিআইও কি কোনো কিছু করে ফেললো। তাদের কাছে কি কোনো তথ্যই হাতে এলো না একটা বড় রকমের শাস্তি হওয়ার? এটাই আমার প্রশ্ন। ঠিক মানুষের ক্ষোভ একদম যথাযথ। দীপাঞ্জন চক্রবর্তী, মানুষের এই ক্ষোভটা যথাযথ। সিবিআই কি করলো? এটাও তো একটা বক্তব্য, এটাও তো একটা অ্যাঙ্গেল। সিবিআই আদপে কিছু করলো? এটা তো, এই প্রশ্নটা তো ডেফিনেটলি উঠবে। দেখো, আমি দীর্ঘদিন আমি স্পেশাল এজেন্সিতে কাজ করেছি। আমি জানি সিবিআই সেন্ট্রাল এজেন্সিগুলোতে যে অফিসাররা থাকে তাদের দক্ষতার মাত্রা আমি জানি। নিঃসন্দেহে যে প্রশ্নটা আজকে মানুষ করছে, এই প্রশ্নটা উচিত প্রশ্ন। আমি জানি না, যদি জেসিকা লাল হত্যা যেটা হয়েছিল, নো ওয়ান কিল জেসিকার পরে, সেই দিল্লি পুলিশ কিন্তু আবার এই পুরো মনু শর্মা গ্যাংকে লাইফ ইমপ্রিজনমেন্ট করিয়েছে। আশারাম বাপুর ঘটনা তুমি জানো, তাকে যখন বিরল থেকে বিরলতম কেস বলে ৮০ বছরের বৃদ্ধকে আমৃত্যু জেল দেওয়া হয়েছিল। কেন? কারণ এটাই বলেছিল জাজ, উনি একজন সন্ন্যাসী, গেরুয়া পরে উনি যদি ধর্ষণ করে থাকেন, এটা বিরল থেকে বিরলতম, কারণ সমাজে তার ইম্প্যাক্ট করবে। আর আমি জানি না, আমি সম্পূর্ণ উইথ অল ডিউ রেসপেক্ট টু এই যে জাস্টিস অনির্বাণ দাস, ওটা উনি কি করে বিরল থেকে বিরলতম বলছেন না? কালকে কারোর বাড়ির, বাংলার বাড়ির মেয়েরা তারা ডাক্তারি পড়তে সাহসে কুলাবেন। একজন ডাক্তার ৩৬ ঘন্টা ডিউটি করার পর তার কর্মস্থলে ভয়াবহভাবে ধর্ষিত হচ্ছেন, হত্যা করা হচ্ছে। এবং যদি সিভিক ভলেন্টিয়ার একা করে থাকে, পশ্চিমবঙ্গ সরকার সেই খরচের হিসাব দিন। ওই কপিল সিব্বল এবং ৩০ জন লয়ারের কত টাকা গেছে? কেন এটাকে বিভ্রান্ত করা হয়েছে সুপ্রিম কোর্টকে? সুপ্রিম কোর্ট কি করে এর মধ্যে ঢুকলো? সুপ্রিম কোর্টের কি কন্ট্রিবিউশন? উইথ অল ডিউ রেসপেক্ট টু সুপ্রিম কোর্ট, কোথায় গেল সেই যে বড় বড় কথাগুলো হয়েছিল? প্রাক্তন প্রধান বিচারপতি বলেছিলেন, তোমার মনে আছে, একজন বিচারপতি, উনি প্রাক্তন নেন, এখন আছেন সম্ভবত জাস্টিস মনোজ মিশ্রা, উনি প্রাথমিক রিপোর্ট দেখে বলেছিলেন যে উই আর ডিস্টার্বড, কোর্ট আনকোট, কোর্টে বলেছিলেন লাইভ স্ট্রিমিং এ, উই আর ডিস্টার্বড। আমার ৩০ বছরের এই প্রফেশনে, পেশায় আমি এরকম ভয়ঙ্কর জিনিস দেখিনি। তারপরেও শুধু তাই নয় দীপাঞ্জন বাবু, একদম প্রথম দিন আমি যে প্রেস কনফারেন্সটা শোনালাম, আমি পিসিআরকে বলবো আরেকবার, সেই সময় তদানীন্তন যিনি সিপি ছিলেন বিনীত গোয়েল, তিনি প্রথম দিন বলে দিয়েছিলেন যে নিকৃষ্টতম অপরাধী তার ক্যাপিটাল পানিশমেন্ট বা হাইয়েস্ট পানিশমেন্ট হওয়া উচিত। দেখুন একবার। He is a criminal of the highest order, and we would see to it that he gets the highest punishment. Whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. আসেল শেখ এই মুহূর্তে রয়েছেন নদিয়া থেকে, আরেকজন দর্শক এই মুহূর্তে রয়েছেন, বলুন।
আমাদের সাথে আসেল শেখ ভাই তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, নদিয়া থেকে তিনি বলছিলেন যদি আবার রিকানেক্ট করা যায় আমি তার সাথে কথা বলবো। কিন্তু আবারও সেই প্রশ্ন রুদ্রাঙ্কের কাছে আসার আগে, কি কারণে আরজিকর হাসপাতালটা সেদিন তছনছ করা হয়েছিল? বিশ্বাস করুন, প্যালেস্টাইন বা গাজা বা ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন, আফগানিস্তান এই সমস্ত জায়গাতেও এভাবে বম্বিং করার পরে হাসপাতালের অবস্থা থাকে না, যেটা আমি সেদিন 14ই আগস্ট দেখেছিলাম। পুরোটা সঞ্জয় রায়ের জন্য, পুরোটা সঞ্জয় রায়কে ঢাকা বা শিল্ড করার জন্য। এটা মানতে হবে, আমরা সবাই কি নার্সারির বাচ্চা? আমরা সবাই কি এমন বাচ্চা যাদেরকে ছেলে ভোলানো যায় আর এভাবেই মস্করা করা যায় বিচারের নামে? সেদিন রাতে দেখুন আর নিজেদের প্রশ্ন করুন। এই অবস্থা এই মুহূর্তে এলিনা রয়েছে। এইটা হচ্ছে ইমার্জেন্সি অবজারভেশন মেল ওয়ার্ড। এখানে একটা এও ছিল যে টিকিট কাউন্টারের মতো যেখানে লেখা থাকে জায়গাটি, এটা ইমার্জেন্সি অবজারভেশন পুরুষ বিভাগে। এবং এখানে যখন ভাঙাটা শুরু হয়, ময়ূক তোমাকে আমি জানিয়ে রাখতে চাইবো, যে মুহূর্তে ভাঙাটা শুরু হলো ঠিক সেই মুহূর্তে এই জায়গায় প্রচুর রোগীরা তারা কিন্তু ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন, তাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সেই রোগীরা কোথায় গেলেন? রোগীরা আতঙ্কিত হয়ে পালিয়ে গেছে। এবং এখানে রাত্রিবেলা যারা নার্সিং স্টাফ ছিল, যারা নাইট ডিউটিতে ছিল, তারা কার্যত আতঙ্কিত হয়ে কাঁদতে কাঁদতে এখান থেকে বেরিয়ে গিয়েছে। এখানে দামি দামি মেশিন রয়েছে, ভেন্টিলেশন মেশিন, মনিটরিং মেশিন। এইটা হচ্ছে এইচডিইউ ওয়ার্ড। এখানে অবজারভেশনে রাখা হয়। এই এইচডিইউ ওয়ার্ডের অবস্থা দেখো এই মুহূর্তে আমি দেখাচ্ছি। এই কিচ্ছু বাকি নেই, জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। ইমার্জেন্সির চিহ্নটুকু নেই এই মুহূর্তে। আরো দেখাবো। এটা প্যালেস্টাইনের নয়। যেই বুদ্ধিজীবীরা বলেন প্যালেস্টাইন নিয়ে কথা বলেন, কলকাতা নিয়ে কথা বলুন। এই হচ্ছে কলকাতার অবস্থা। এটা টিচিং রুম নাম্বার 10। এক জায়গাতেও লাইট নেই। আলমারি ভেঙে গিয়েছে। আমি শুধু একবার দেখানোর চেষ্টা করব। এইখানে রোগীরা যারা থাকেন তারাও কার্যত এখান থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলা যেতে পারে, কারণ যে অবস্থা ছিল সেই অবস্থায় এখানে কেউ থাকতে পারে না, তাদেরকে বার করে দেওয়া। রুদ্রাঙ্ক এই মুহূর্তে রয়েছে। রুদ্রাঙ্ক, আজকে চিয়ার্স করার দিন, আজকে কংগ্রাচুলেট করার দিন, আজকে দারুণভাবে এনজয় করার দিন। তোমরা সফল, একদম সিস্টেম্যাটিক্যালি প্রাতিষ্ঠানিকভাবে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য অভয়া মামলাটি সারা বিশ্বের একটা কেস স্টাডি হয়ে থাকবে। কি না করেছিলে, ফরেন্সিক্স থেকে শুরু করে সমস্ত জায়গাতে নিজেদের প্রভাব খাটানো, আরজিকর হাসপাতাল ভেঙে দেওয়া এবং এই সঞ্জয় রায়তেই আবদ্ধ রাখা। এখন দেখো আলটিমেটলি যাবজ্জীবন, সারা জীবন তোমার আমার ট্যাক্সের টাকায় বিরিয়ানি খাবে সঞ্জয় রায়। এটাই চেয়েছিলে তোমরা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ওপরওয়ালাকে আমাদের কৃতজ্ঞতাই, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, সবাইকে প্রণাম যে আজকে আমাদের উপর কৃপা আছে তার, যে আমরা আজকে দোষীর শাস্তি হয়েছে। হয়নি কিন্তু এটা শাস্তি বলছো, একটা জিনিস আমরা যেটা চেয়েছিলাম, এটা শাস্তি বলছো, এটা মস্করা করা হয়েছে। ফাঁসিটা হলো না, এটা আমাদেরও দুঃখ। দুঃখ কোথায়, দাবি কোথায় তুলছো তোমরা রুদ্রাঙ্ক? ফাঁসিটা কেন হবে না আমাদের ট্যাক্সের টাকায়? না তুমি বলো, তুমি ফ্রিতে একজন ধর্ষককে কেন গান্ডে পিণ্ডে খাওয়াবে? 100 বার না, 100 বার না, জেলে আমাদের ট্যাক্সের টাকায় সে কেন শোবে, সে কেন স্নান করবে, খাবে দাবে, সে প্যারেড করবে, ছবি আঁকবে? কেন তাকে ফাঁসি দেওয়া হবে না? ময়ূকদা, তোমার কথার সাথে আমি 100% সহমত যে কেন তাকে পোষা হবে। আমরা তো এটা চাই না, আমরা তো ফাঁসি চেয়েছিলাম। কিন্তু কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যে ময়ূকদা, তুমি দিনের পর দিন যখন রাজ্যের পুলিশ কোনো কিছু একটা হচ্ছে, তুমি বলছো রাজ্যের পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোথাও একটা বাংলার মানুষও বলছে যে সিবিআই এতদিন ধরে তদন্ত করে সেই কলকাতা পুলিশের ওপরে নির্ভর করতে হলো। তাহলে কোথাও গিয়ে একটা অমিত শাহর দাবি, পদত্যাগের দাবি কিন্তু বাংলার মানুষের মনে মনে ঘুরছে। কারণ বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে শক্ত হাতে চেয়েছিল মানুষটার ফাঁসি হোক। আরজিকর হাসপাতালটা কেন ভাঙা হয়েছিল সেদিন? কাকে বাঁচাতে? আমাদের দুঃখ। না, আমাকে একটা কথা বলো রুদ্রাঙ্ক, আরজিকর হাসপাতালটা কেন ভাঙা হয়েছিল? দেখো, একটা সেনসিটিভ ম্যাটারকে যখন আমাদের, সেনসিটিভ নয় এটা দিনের আলোর মতন পরিষ্কার। একটা হাসপাতালের প্রত্যেকটা ওয়ার্ড ভাঙচুর করা হয়েছে বৃহৎ কোনো ষড়যন্ত্র লোকাতে। এটা শুধু তো প্রথমে হচ্ছে একটা যখন নরমভাবে পুলিশ যখন বিষয়টাকে ট্যাকেল করতে গেছিল, বাইরে থেকে কিছু দুষ্কৃতী ভেবেছিল যে সেখানে এসে একটা মহরম পরিস্থিতি তৈরি করবে, কিন্তু আলটিমেটলি করে কোনো লাভ হলো না, আমরা দেখতে পেলাম। কিন্তু এটাও একটা দেখার বিষয় ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নরম হাতে দেখে, তখন কিন্তু যারা সুযোগ সন্ধানে রয়েছে তারা কিন্তু অনেক দাপট দেখাতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন শক্ত হাতে ধরে, তখন পুলিশ যেটা ঠিক করে সেটাই। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এই প্রশ্নের উত্তরগুলো আমাদের দিতে পারেননি, যে প্রশ্ন উত্তরগুলো
আমরা দেখাবো, কিন্তু তার আগে দুজন এই মুহূর্তে দর্শক রয়েছেন, চট করে আমি দুজনের কাছে যাই। বসন্ত কুইরি এই মুহূর্তে পুরুলিয়া থেকে রয়েছেন। বসন্তবাবু বলুন প্লিজ। বসন্তবাবু শুনতে পাচ্ছেন? আমি ময়ূক বলছি। নেটওয়ার্ক ইস্যুর জন্য ড্রপ হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।